আর্কিটেকচার একটা ল্যাঙ্গুয়েজ আপনার। এখন কিন্তু লোকে বুঝে গেছে, না, না দক্ষিণ খোলা থাকতে হবে। ওখান থেকে বাতাস আসবে। সাস্টেনেবিলিটি শব্দটা না, এটা আমার কাছে খুব প্রিয় শব্দ না। এবং রেজিলিয়েন্স শব্দটা আমার কাছে খুবই আরামদায়ক না। যদি সাস্টেনেবিলিটিতে টার্গেট থাকে, তাহলে প্রবাবলি উইল নট অ্যাচিভ দ্য রিয়েল গোল অফ লাইফ। আপনি রেজিলিয়েন্ট হবেন, বারবার ঘুরে দাঁড়াবেন, কিন্তু কোথাও পৌঁছাবেন না। কেন আপনার টার্গেট তো সেলিব্রেশন না। আপনাদের সকলকে আজকের পডকাস্ট বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআইতে স্বাগত জানাচ্ছি। আমি এফআর খান, ম্যানেজিং ডিরেক্টর বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড। আজকে আমার সঙ্গে যিনি অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন, ইন্টারন্যাশনালি প্রোক্লেইমড আর্কিটেক্ট, যিনি শুধু আর্কিটেক্ট না, যিনি আর্কিটেকচারের সঙ্গে যা যা সম্পৃক্ত হচ্ছে সব কিছু নিয়ে গবেষণা এবং সেই গবেষণাকে কার্যকর করেন। উনি আমার সঙ্গে উপস্থিত আছেন, আমাদের আর্কিটেক্ট রফিক আজম সাহেব। ধন্যবাদ। রফিক আজম সাহেবের পরিচয়ে এতটুকু তাই যথেষ্ট বলে আমি মনে করি। তারপরও যতটুকু উনি বলবেন, আপনারা শোনার পর ওনার ধ্যান ধারণা এবং আসলে আমরা আর্কিটেকচার বলতে কি বুঝি এবং তার সঙ্গে কি কি থাকা উচিত সেটা আমাদের কাস্টমারদের জানিয়ে দিতে চাই। রফিক সাহেব, জি। আমি যদিও আপনাকে আপনি করে বলছি, বাট আমি আপনাকে তুমি করি বললে আমি খুব কমফোর্টেবল ফিল করি, বললে ভালো হয়। বললে ভালো হয়। খুশি হবে। এটাই হলো আর্কিটেকচারের প্রথম ধাপ, যে সহজ হতে হবে, আচ্ছা, তাই না? রিলেশনশিপটা সহজ হতে হবে। একদম। আপনি যা তৈরি করবেন সেটাও যেন সহজ হয় জি, মানুষের জন্য। সত্যি। এখন আমরা যা নির্মাণ করে থাকি সেটা তো আমরা এন্ড ইউজার না, এটা অন্য কেউ সেখানে গিয়ে বসবাস করে, সেটা বাড়ি হোক, বাণিজ্যিক প্রতিষ্ঠান হোক, শপিং মল হোক, যাই কিছু হোক। সো আমরা আর কারোর জন্য বানিয়ে থাকি। রাইট। তো যাদের জন্য বানাই তাদের কাছে এই যে আর্কিটেকচারটা কিংবা এই রিয়েল স্টেটের তারা আর্কিটেকচারকে সম্পৃক্ত করে যে স্থাপনটা তৈরি করি, তারা কি ক্লিয়ার যে আর্কিটেকচার বলতে কি বোঝায়? কারণ আমাদের সঙ্গে কথা বলার সময় আমরা প্রায়ই দেখি যে ওনারা হয়তো স্ট্রাকচার একটা সাইটকে বলছে যে এটার আর্কিটেকচার তো ঠিক নাই। এই ধরনের মিসকনসেপ্ট আছে আর কি। আচ্ছা। এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করেন। আ না, আমি তো মনে করি এখন অবস্থা অত্যন্ত পজিটিভ, ভালো। যখন আমরা ৩০ বছর আগে শুরু করি, তখন তো এটা আসলে একটা প্রশ্ন ছিল যে স্থাপত্য কি? একজন আর্কিটেক্ট কে? উনি কি করেন আসলে? উনি এলিভেশন আঁকেন না উনি ছবি আঁকেন ধরনের উনি আ এক কনফিউশন ছিল, হ্যাঁ? মিসআন্ডারস্টুড প্রফেশন। কিন্তু এখন ধীরে, ধীরে অনেক পরিষ্কার হয়েছে। কারণ হচ্ছে কি, এটা একটা ভাষা। স্থাপত্য একটা ভাষা। যেমন আমরা ভাষা বাংলা ভাষা, ইংরেজি ভাষা। আমি যদি ইংরেজি ভাষা বা বাংলা ভাষা শব্দটা না শিখি, তাহলে তো আমি ওই শব্দ বলতেও পারবো না, আবার শুনলে পরে আমি ওটা বুঝতেও পারবো না কি বলা হয়েছে এটা আপনার। তো এরকম স্থাপত্য ভাষা। ভাষার মধ্যে আপনার একটা সোশ্যাল কন্ট্রাক্টও থাকে। যেমন আমরা সবসময়ই এই মগটাকে মগ বলি বা কাপ, চায়ের কাপ বলছি, হ্যাঁ? চায়ের কাপ বলতে আমরা সবাই বুঝি কি জিনিস। তার মানে এটা কিন্তু কোথাও বাসায় পড়ানো না হলেও, স্কুলে না পড়ানো হলেও যেটা, এটা মানেটা কি? তারপর আমরা বুঝি, কারণ এটাকে সোসাইটি আমাদেরকে দীর্ঘদিন ধরে বলছেন যে এটা মানে চায়ের কাপ। আমরা সবাই শিখে ফেলেছি। তো আমরা সবাই একই কথা বলি, এটা চায়ের কাপ। যদি না বলতাম তাহলে কিন্তু সংঘাত হতো। একজন বলতো এটা অন্য কিছু, হ্যাঁ? আরেকটা বলতো, আরেকজন বলতো এটা পানির জগ, আমি চায়ের কাপ, সংঘাত। এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট। তো এটাও শিখতে হয় সোসাইটিতে। এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো আর্কিটেকচার একটা ল্যাঙ্গুয়েজ আপনার, হ্যাঁ? যেমন এখন কিন্তু মানুষ শিখে গেছে। আগে যেমন খালি দালান বলতে ঘর কোথায় হবে, বেডরুম কোথায় হবে, খাওয়ার ঘরটা কোথায় হবে। এখন কিন্তু লোকে বুঝে গেছে, না, না দক্ষিণ খোলা থাকতে হবে। ওখান থেকে বাতাস আসবে। ওখানে শীতকালে রোডটা হেলে গেলে পরে আমার একটা বাগানে গাছটা মরবে না ওখানে। নর্থে দিলে কিন্তু গাছটা মরে যাবে। এই যে এটা শেখা, এই ভাষাটা শেখা হয়ে গেছে বাঙালির মধ্যে। এখন এই ভাষার সমন্বয় যত সুন্দর করব তত কবিতা হবে। এখন ভাষা দিয়ে যদি বাজারের ফর্দ লিখি, তাহলে একটা রেগুলার জিনিস হবে, অর্ডিনারি জিনিস হবে। কিন্তু ওইটাকে যখন গুড়িয়ে সুন্দর করে চমৎকারভাবে উপস্থাপন করা হবে, ভাষার চয়ন হবে,
তখন এটা কবিতা হয়ে যাবে। পুরান ঢাকাতে আমরা যদি খেয়াল করে দেখি যে কোনো বাড়িঘরের আগেকার দিনে কিন্তু ঠিক উঁচু দেয়াল থাকতো না। না। হ্যাঁ? ওখানে একটা প্লিন্থের মতো থাকতো সামনে রাস্তার পাশে। ওখানে ছেলেপেলে বসে খেলাধুলা করতো। আমরাও বসে খেলতাম। আমার মনে আছে। তো কিন্তু নতুন শহরে এসে দেখছি যে আমরা কিন্তু বাড়ির সামনে একটা বেশ উঁচু দেয়াল দিয়েছি। ধানমন্ডিতে আগে হয়তো নিচু দেয়াল থাকতো। হেঁটে যাওয়ার সময় লনটা দেখা যেত। কিন্তু স্বাধীনতার পর কিন্তু কেন যেন আমাদের ভয় হলো যে দেয়ালটা উঁচু করলাম যেটা কেউ দেখতে না পায়। তারপর তার কাটার বেড়া-টেরা দিলাম আমরা যে কেউ টপকে না আসতে পারে। তো এটা একটা ভাষা। এই ভাষা দিয়ে বাড়ির ভিতরের মানুষ বাইরের লোককে বলতে পারে যে আমি তোমাকে বিশ্বাস করি না। যেটা পুরন ঢাকাতে কিন্তু বলা হতো যে, তুমি বসো। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে রেসপেক্ট করি। তুমি আমার এখানে বসো। আমি জানি কিছুই হবে না। আরো ভালো আমি খুশি হলাম।" অতিথি তুমি অতিথি। এক্সাক্টলি অতিথি। এখন নতুন শহরে এসে কি হলো? আমি তোমাকে বিশ্বাস করি না। যদি চেষ্টা করো তুমি তাহলে কিন্তু তোমাকে রক্তাক্ত করে দিব। আমার তার কাটা ওখানে আছে। তারপরে আবার দেয়ালে লেখাও থাকে যে, "কুকুর হইতে সাবধান।" হ্যাঁ? মানে আমার কুকুর তোমাকে কামড়ে দিবে। এই যে কথাগুলো বলছি বাইরের মানুষকে, আমি কি তাকে সম্মান করছি? তাহলে এই যে একটা ভাষা, এটা স্থাপত্যের ভাষা যা দিয়ে অন্যকে অসম্মানিত করা যায়। সেই কারণে কিন্তু আমরা চেষ্টা করেছি দেয়াল ফেলে দিতে। এমন গুলশানে অনেক অফিস আছে দেয়াল নেই। এই আইডিয়া কোত্থেকে আসলো? এটা তো একসময় আমরা যুদ্ধ করেছি আমি। এবং সেখানে কাঁচের দেয়ালও দিয়েছি। হ্যাঁ? এবং কাঁচের দেয়াল দিয়ে বলার চেষ্টা করছি দেয়াল যদি খুব ঠুনকো হয়, কাঁচের দেয়াল তো ঠুনকো। এটা যখন ঠুনকো হবে তখন আমাদের মধ্যে সম্পর্ক হবে গভীর। আমরা একে অপরকে দেখব। দেয়াল যখন পোক্ত হবে, উঁচু হবে, ভয়ংকর হবে, তখন আমাদের সম্পর্ক হবে ভঙ্গুর। এটা একটা ভাষা। যেটা একটা এক্সাম্পল ভাষার স্থাপত্যের। আমি অ্যাবসলিউটলি অ্যামেজড হ্যাঁ, যে এই ধরনের একটা ফিজিক্যাল জিনিস দিয়ে যে একটা কমিউনিকেট করা হয়েছে এবং হয়ে থাকতো এবং এখনো হচ্ছে, জি, দ্যাট ইজ সামথিং টু বি রিয়েলি রিকগনাইজড। ইয়েস। এবং আমরা তো এটাও চাবো যে আগের মতোই সেই বাইরের সে বারান্দায় বসে যেরকম নিজেদের হ্যাঁ, আতিথেয়তা এবং নিজেদের ভিতরে সম্পর্ক সুসম্পর্ক গড়ে তোলার ওখানে পানি রাখা থাকতো। মেসেজ দেওয়া, হ্যাঁ, পানি এবং সেটা কিন্তু আবার ফিরে আসছে কিছুটা। আস্তে, আস্তে আবার কিছু, কিছু ফিরে আসছে। স্পেশালি যেসব জায়গায় এট লিস্ট ফিজিক্যাল থ্রেট নেই। সত্যি, জি, সত্যি। জি, 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 তো বাট আর্কিটেক্টরাই এটা পারে এটাকে ফিরিয়ে আনতে। জি, কারণ এটা আমাদের যারা আমাদের কাছ থেকে বাড়িঘর কেনেন ওনারা কিন্তু বলেন যে উঁচু দেওয়াল না কেন আরো দেওয়াল উঁচু হতে হবে। হুম, তারপর এখান দিয়ে এই আসতে পারে, ওই আসতে পারে। কিন্তু কুকুরও থাকলে পরে সেই কুকুরও ফ্রেন্ডলি কুকুর আরকি। কুকুর তোমাকে কাছে গিয়ে লেজ দিয়ে ভিতরে নিয়েও আসতে পারে। হুম, মানে হুম। ইট ডিপেন্ডস হ্যাঁ। হাউ ইউ ট্রেন না আসলে আমাদের এই যে ভাষার ব্যাপারটা আপনি ১ম এ তুলেছেন তো, হ্যাঁ, এটা অত্যন্ত মারাত্মক একটা সিম্বলিক জিনিস। আমরা এটাকে সেমিওলজি বলি ইংরেজিতে। এখানে পাশাপাশি আরেকটা জিনিস ঘটেছে বাংলাদেশে ভাষাগত পরিবর্তন স্থাপত্যের। সেটা হচ্ছে যে সবুজের সবুজায়ন। আমার ১ম দিককার ধারণা ছিল আমি যেটা প্রমোট করার চেষ্টা করেছি আজীবন গত ৩০-৩৫ বছরে সেটা হলো যে আমাকে আপনি উপরতলায় পাঠিয়ে দেন, অসুবিধা নেই। যেহেতু জমি ছোট আছে, আমি ১০ তলায় থাকতে পারি, ২০ তলায় থাকতে পারি, সেটাতে আপত্তি নেই। আপত্তি হচ্ছে ওই জায়গাতে যে আমার যে belongings যেটা দিয়ে আমি মানি আমি তৈরি হব, যে মাটির উপরে পা রাখবো, ঘাসের উপরে পানি থাকবে, গাছ থাকবে, পাখি আসবে, আমি আকাশ দেখব, বাতাস আসবে। এ সবটুকু আমার পাওনা। এটা আমাকে দিয়ে দেন। আমাকে আপনি ৫০ তলায় পাঠিয়ে দেন। কিন্তু ওখানে আমি এটা চাই। আমাকে ওটা বাদ ওই দিয়ে ৫০ পাঠিয়ে তলার মধ্যেই। হ্যাঁ, আমাকে যদি ওটা দিয়ে পাঠিয়ে দেন ছাড়া এগুলা সব, আমি বিচ্ছিন্ন হয়ে যাব মাটি থেকে, প্রকৃতি থেকে। আমার সন্তান বেড়ে উঠবে না ঠিকমতো। মানসিকভাবে সে ওয়েলনেস যেটা বলি আমরা সেটা থাকবে না তার। সেই কারণে আমি সবসময় জোর দিয়েছি, যুদ্ধ করেছি যে না আমি ১০ তলায় গেলেও আমাকে একটা লন দিবেন বা কোনো জায়গায় গ্রিন দিবেন। আমি সবুজ দেখব, পাখি দেখব। হ্যাঁ? প্রজাপতি হয়তো যাবে না ১০ তলায়। প্রজাপতির লিমিট হচ্ছে ৩ তালা। এটা আমি অন্য পাখি দেখব। নিচে থাকলে প্রজাপতি দেখব। তো রকম ভেদে আমার প্রাপ্যগুলা যতটা সম্ভব আমাকে দেয়া হোক, আমি উপরে যেতে রাজি আছি যেহেতু জমি ছোট আমাদের। তো এটাও একটা ভাষা এখন আমি দেখি যে অনেক স্থাপত্য ডেভেলপাররা করছেন, অন্যরা করছেন যেখানে সবুজ কিন্তু যাচ্ছে, মাটির উপরে যাচ্ছে। সুজাত। এইটা আমি মনে করি আমার জীবনের একটা পরম পাওয়া আসলে। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। বাহ! কি সুন্দর করে উনি আর্কিটেকচার এবং ল্যাঙ্গুয়েজকে জি, সম্পৃক্ততা তৈরি করে ফেললেন। জি। আচ্ছা, এখন তো
ট্রেন চেঞ্জ হয়, হুম। সব কিছুরই ট্রেন চেঞ্জ হয়। হুম। ইভেন এখন অনেক এফিশিয়েন্ট গাড়ি যেগুলি হুম। পরিবেশ বান্ধব হুম। এবং জ্বালানি সাশ্রয়ী সবকিছু মিলে ফেলে সাইজে অনেক ছোট হয়ে আসছে, কিন্তু আগে সেই ওই ধরনের বড় ইয়ে নাই, সাইজ নাই। কিন্তু তারপর ওখানে গাড়িটার ভিতরে বসলে পরে আমরা ওই জাস্ট গাড়ির এক্সাম্পল দিয়ে বলছি আর কি, যে বসলে পরে কিন্তু আমরা কোনো ডিসকমফোর্ট ফিল করি না, হ্যাঁ। রাদার আমরা অনেক কমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, বাট মেন্টালি প্রথমের দিকে একটু অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয় যে আহা এতটুকু একটা গাড়ি কিনলাম, হুম, 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 হুম। ছোট। তারপরে আমাদের অভ্যাসটা খুব সহজেই চেঞ্জ হয়ে যায়। অভ্যাসটা আমরা ওই কমফোর্টটা পাওয়ার পর চেঞ্জ হয়। সিমিলারলি বিল্ডিং ডিজাইন, অ্যাপার্টমেন্ট ডিজাইন, ইভেন ফর দ্যাট ম্যাটার অফিস ডিজাইন অর শপিং মল, সেখানেও আর্কিটেকচারের একটা স্পেস যে কনস্ট্রেইন আছে আমার হ্যাঁ। পৃথিবীতে, তাহলে একটা স্পেস কনস্ট্রেইন আছে। তো সেটাকে আপনারা কম্পেনসেট করার জন্য হুম। কনসেপ্টটা এটা খুব ইন্টারেস্টিং মানে আপনি উদাহরণ দিলেন একটা যে আগে একটা বড় গাড়ি ছিল, ভিতরে জায়গা হয়তো বড় ছিল, কমও থাকতে পারতো। মানে কারণ কি আগে মেশিন যে জিনিসটা এত এফিশিয়েন্টলি আমরা বানাতে পারতাম না। সেক্ষেত্রে আপনার ওই একটা গাড়িকে টানতে হলে যে ধরনের মেশিন লাগে আপনার যে যন্ত্রপাতি আয়োজন ইউটিলিটেরিয়ান পার্ট যেটা ছিল না? বনেট তুললে আমরা দেখতাম বিশাল একটা ঘটনা ওটার মধ্যে। ওটুকু জায়গাকে টানার জন্য বিরাট একটা যন্ত্র লাগতো। এখন কিন্তু মানুষ ইফিশিয়েন্ট হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে এটা টানার জন্যে কোন পদ্ধতিতে এটা সাজালে পরে এবং টেকনোলজি চেঞ্জ করলে পরে এটা আপনার ছোট একটা জিনিসকে দিয়ে অনেকটা বড় জিনিসকে টেনে নিয়ে আসা যায়। তো ফলে আপনার গাড়ি ছোট হলেও ভিতরে স্পেস হয়তো ছোট হয়নি। কিন্তু আশপাশে যেগুলা সিস্টেম, ইউটিলিটি সিস্টেম এটা ছোট হয়ে গিয়েছে। তো ফলে আপনার বড়টাকে টেনে আনতে পারেন। তো একইভাবে একটা আর্কিটেকচারে এই ধরুন ৩ টা পার্ট থাকে আপনার। একটা পার্ট হচ্ছে বেসিক্যালি ওটার একদমই ফিজিক্যাল পার্ট, হ্যাঁ? তার মধ্যে যেটা হার্ড ড্রাইভের মতো, ওর মধ্যে ইউটিলিটিয়ান একটা পার্ট থাকে। আরেকটা হচ্ছে আপনার সার্ভড এরিয়ার যেটাকে ও সার্ভিসটা দিচ্ছে। আর থার্ড যেটা পার্ট হচ্ছে এটা অনেক ইনটিউটিভ। এটা হচ্ছে আপনার আ মানে ইনট্যানজিবল। এটা ধরা যায় না, হ্যাঁ? এটা হচ্ছে ভালো লাগা। কিন্তু ফিল করা যায়। ফিল করা যায়, হ্যাঁ? তো ৩ টা যখন একত্রিত হয়ে একটা টোনে চলে আসে, একটা ভাষা তৈরি করে, যেখানে আপনি দেখবেন যে এটা ঠিক দক্ষিণে হাওয়া পায়, ঠিক বাতাসটা ক্রস করে বের হয়ে যায় উত্তর দিক থেকে বা আরেকটা সাইড থেকে। বিকালের মানে রোদটা এসে ঢুকে পড়ছে বা শীতকালে হেলানো রোদ সূর্য এসে ঢুকে পড়ছে। গাছে ৬ টা ঋতুতে ৬ ধরনের ফলের গাছ ফলের গাছ লাগালেন, সেগুলা ফুটছে, চেহারাটা চেঞ্জ হচ্ছে। অল কানেক্টেড আপনার, হ্যাঁ? এটার সাথে এমনভাবে সেটআপ করলেন এটা একটা সেটআপ। এটাকে আমরা ভাষায় মুভির ভাষায় যেটা বলা হয় আপনার আ মানে মেইজেন সিন বলে একটা শব্দ মুভি মেকাররা ইউজ করে। মানে স্টেজ সাজানো। এটা কিন্তু আর্কিটেক্ট স্টেজটা সাজায়। সেই স্টেজটা হচ্ছে আমার হয়তো প্রকৃতি। ওর মধ্যে আমি একটা জিনিস পড়ি গুছাই। তো এই কানেক্টিভিটি তৈরি করলে তখন হয় কি ওই ইউটিলিটিয়ান পার্টটা খুব কম্প্যাক্ট হয়। ওখানে খরচ কম হয়। ওটা এফিশিয়েন্টলি রান করে এটার রানিং সিস্টেমটা কম খরচ থাকে। আমি অনেক বেশি কমফোর্ট পাই কম খরচে এবং আমি চারিদিককে কানেক্ট করে ফেলি আপনার, হ্যাঁ? পুরো প্রকৃতিকে এবং কখনো আকাশকে কানেক্ট করি। কোনো উঠান থাকে দেখবেন যে আকাশকে কানেক্ট করে তারা দেখার জন্য। তো আপনি হরিজন্টালি এবং ভার্টিক্যালি অল বিশ্ব ব্রহ্মাণ্ডকে কানেক্ট করেছেন এফিশিয়েন্টলি অ্যান্ড কমফোর্টেবলি। ৩ টা মিলে এক হলে ভাষা যখন এক হয় এটা কবিতা হয়। সেটি হচ্ছে একজন স্থপতির মূল কাজ আসলে। স্পেস ইউটিলাইজেশন যে কথাটা বলে, আবার আমি টেকনোলজিক্যালি অন্য জিনিসের দিকে ফিরে আসছি, যে আমরা আগে যখন একটা ছোট্ট হার্ড ড্রাইভ ইউজ করতাম, তো বিশাল বড় একটা সাইজ ছিল। ছোট হতে এখন একটা পেন ড্রাইভের হ্যাঁ। এতটুকু সাইজ পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ। সো ইউটিলিটি কিন্তু পুরাটাই আছে। হ্যাঁ। কিন্তু আমার ক্যারি করার জন্য হোক, রাখার জন্য হোক, আমার ওই ছোট জিনিসই হয়ে যাচ্ছে। যথেষ্ট। এখন একটা বাড়িতে আমাদের যারা আমাদের কাছ থেকে কেনেন, আমাদের গ্রাহকরা, ওনাদের মাঝে এটাও বোঝাতে হয়। ওনারা বলেন যে এই লিভিং রুম যেটাকে আমরা নরমালি ড্রয়িং রুম বলি আরকি। হুম। ড্রয়িং রুমটা ছোট হয়ে যাচ্ছে কিংবা রান্নাঘরটা আরেকটু বড় হওয়া দরকার, অ্যান্ড বিভিন্ন ওনাদের অবজারভেশন। তো ওনাদেরও কিছু কাউন্সেলিং করতে হয় আমাদের। তার আগে তো তোমাদের কাছ থেকে আমাদের শিখতে হবে আরকি এই কাউন্সেলিং করা। হ্যাঁ। তো এটা দেখা যায় যে আমরা সবচেয়ে, মানে এটা কিসের সঙ্গে জড়িত?
একদিক দিয়ে দেখা যায় যে আমরা একটা টয়লেটকে সবচেয়ে কম সময় ইউজ করি সময় হিসাবে, বাট ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আদার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আবার একটা লিভিং রুমটাকে কিংবা বসার ঘর যেটাকে আমরা বলি, সেই বসার ঘরকে অনেক বড় বসার ঘর হয়তো 6 মাসেও ইউজ হয় না, এরকমও হয়। বিকজ নর্মালি যারা ইনফর্মাল গেস্ট আসে তারা ওই ইনফর্মাল রুমটাই বসে কিংবা খাবার টেবিলেই বসেই গল্প করেন। সো এগেন আগের কথা বলতে গেলে পরে তখন তো অনেক প্রাচুর্য ছিল ইন দ্য সেন্স যে স্পেসের প্রাচুর্য। বৈঠকখানা বলতাম যেটা, এই বৈঠকখানা কিন্তু বাসার বাইরে হতো। পুরান ঢাকায় ইফ ইউ রিমেম্বার বাসার বাইরে বৈঠকখানা, তো ওখানে বৈঠক হবে, বৈঠক হবে, হ্যাঁ, আড্ডা হবে, অনেক আড্ডা লোকজন আসবে। তো সেটা তো এখন ভিতরে চলে আসছে, কিন্তু কারো এত সময় নাই, লোকও কম আছে, বৈঠকই কম হয়। সো এইটাকে তোমরা অ্যানালাইসিস করার সময় যখন স্পেশালি যখন ছোট অ্যাপার্টমেন্ট হোক কিংবা বাড়ি হোক যাই কিছু হোক, তখন তোমরা কি প্রপোর্শনে এটাকে ইয়ে করো যে ডিসাইড করো? আচ্ছা, এইটার উত্তরটা আমি একটু অন্য ভাব থেকে আসি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। পৃথিবীর শুরুতে মানুষের যে সৃষ্টি যদি দেখি আমরা, এটা আপনি সেপিয়ান বই-টই পড়লে কিছুটা পেয়ে যাবেন। অনেক জায়গাতেই পাবেন, আপনি গুগল করলেও পাবেন। আগে কিন্তু এখন যদি বলি সৃষ্টিকর্তাই, আগে মানুষের মাথা বড় হয়েছে, কারণ ব্রেনটার সাইজ ঠিক করা হয়েছিল ওই যে আল্লাহ তাআলা তৈরি করেছে। তখন দেখা গেলো ওই মানুষগুলো বেশিদিন বাঁচে না, মানে, এবং মাথা বের করার সময় মারা যায় বাচ্চা হওয়ার সময়। পরে দেখা গেলো মাথা ছোট করা হয়ে গেলো একটুখানি, কিন্তু ব্রেন জাগা হয় না আপনার, এবং সে বোকা হয়। এই জন্য কিন্তু মানে বিবর্তনের ইতিহাস এটা সত্যি সত্যি দেখা গেছে। এটা এখন এটা সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন, এখন তো আমি বলতে পারি না এটা অন্য কেউ করেছেন। জি, তো ওইটা করতে করতে কিন্তু এখন যে মানুষ তৈরি হচ্ছে, এখন থেকে প্রপোর্শন কিন্তু একদম স্ট্যান্ডার্ডাইজড। অ্যাবসলিউটলি। তার মাথার সাথে বডির সম্পর্ক, এবং বডি সাধারণত দেখা যায় যে 4.5 ফিট থেকে বা 4 ফিট থেকে মেয়ে ছেলের মধ্যে একটু পার্থক্য আছে, এবং 6 ফিট পর্যন্ত মোটামুটি একটা রেঞ্জ আছে, কিন্তু 5.5 ফিট থেকে 6 ফিটের মধ্যে মানুষ হয়। কেউ হয়তো একটু ছোট হয়, আর কি 6 ফিটের বেশি নর্মালি হয় না, হলে খুবই কম। ওটা আউট অফ রেঞ্জের মতো। তো এটাও আল্লাহ তাআলা কিন্তু এটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছেন যে এই রেশিও, এই প্রপোর্শন, তার বডিতে ভিতরে হার্ট এত বড় হবে, তার কিডনি সাইজ এত হবে, এগুলো কিন্তু। এবং এই বডির মধ্যে কি নাই বলেন, এখন লালনের ভাষায় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড উনি বলেছেন, যদি তা দেহে নাই, যা দেহে নাই তা দেহের বাইরেও নাই। তা আসলেই তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা জিনিস সব এটার মধ্যে আছে। তো এটার জন্য তো আর অত বড় সাইজের কিছু করতে হয়নি আল্লাহ। তো উনিও যদি বলি, সায়েন্টিফিক্যালি বলি, নট ধর্মীয়ভাবে, উনিও কিন্তু একটা রিসার্চের মতো করেই কিন্তু এখানে এসে থেমেছেন যে এই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। তো আমরাও কিন্তু অনেক গবেষণা করে বিরাট ড্রয়িং রুম, বাহাদুর সাহেবের বাসায় বা ফিউডাল লর্ড, রাজা বাদশাদের বিরাট ড্রয়িং রুম দেখেছি। এই দেখা যায় না। সেইখান থেকে করতে করতে আমরা শিখেছি যে আসলে এখনকার মানুষের জীবন যে প্রবাহ, লাইফ স্টাইল, তার সাথে তার বেডরুমটা কত বড় হতে হয়। এখন আমরা জানি এটা 15 ফিট হলে হয়, 15 ফিট 20 ফুট হলে হয়, আর একটু বেশি হলে 24 ফিট হয়, বেশি বড় লোক হলে। তো এই যে কতগুলো রেঞ্জ আছে আপনার, এর মধ্যে আপনি আলাপ করতে পারেন, একটু কম বেশি হতেই পারে। কিন্তু কেউ যদি বলে ড্রয়িং রুম আমার 50 ফিট বাই 20 ফিট লাগবে, 30 ফিট লাগবে, তখন বুঝতে হবে যে এই স্ট্যান্ডার্ডাইজেশনের বাইরে, তা আমরা ভুল করছি কিনা। তো এগুলো সবটাই এখন একটা সামারিতে এসছে, একটা স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে এসছে, এবং এর মধ্যে রেশিও প্রপোর্শন আমরা বুঝতে পারি, জমির সাইজ, টাকার অঙ্ক, কি পাওয়া যাবে না যাবে। আমরা এইভাবে যদি ভাবি সায়েন্টিফিক্যালি, তো ছোট জিনিসের মধ্যেও অনেক কিছু করা যায়। এখন কথা আসলো, আচ্ছা ছোট তো করলাম, কিন্তু সাফোকেটিং লাগে, তাই না? হ্যাঁ, এইটা করার জন্য যেটা জিনিস হচ্ছে, তখন আসবে কিছু হার্ড, মানে হার্ড সায়েন্স থেকে সফট সায়েন্স যেটা মিলাতে, যেটা আগে আমি 3টা জিনিস বললাম না, হার্ড একটা জিনিস বানালেন, কিন্তু ওখানে গেলে মনে হয় বাহ কত খোলা। এই কত খোলা করতে হলে আপনাকে শেয়ারিং আর বড়োইং করতে হবে। মানে বাইরে একটা খোলা জায়গা আছে, কোনোখানে একটা গাছ আছে বড়, আপনি ওটাকে ফোকাস করছেন রুম থেকে, এটাকে বলে শেয়ারিং করা, অথবা বড় করা, ধার করা। অন্য দূরের একটা জায়গা, একটা আকাশ খোলা দেখায়, ওটাকে আপনি বড় করছেন, আপনি এর সাথে যুক্ত করছেন, দেন ইট বিকামস মানে সাইকোলজিক্যালি লার্জার। তারপরে হয় কি, আপনার বোধের মধ্যে আসে, বাহ
কারণ কি না হলে দেখেন কম্পিউটার কি করে আজকাল যে স্যাড হয়, এসএডি বলে একটা রোগ আছে না, সিজনাল ডিসঅর্ডার এফেক্টিভনেস বলে একটা জিনিস লন্ডনে অনেকের হয় শীতকালে। আপনার কিভাবে ট্রিট করে ডক্টর? বিরাট একটা সূর্যের আলো জ্বালায়, জ্বালিয়ে তার মুখের উপর দিয়ে মানে তাকে ফিল করায় এক সময় যে এটা সূর্যের আলোর যে আনন্দ সেটা পেতে থাকে সে। সেটা এক ধরনের কাউন্সিলিং কিন্তু, হ্যাঁ? তার মানে কি উইদাউট সূর্যও কিন্তু তাকে সূর্যের মজাটা এফেক্টটা দেওয়া যায়। তো এটা তো কম্পিউটার দিয়ে আজকাল ভার্চুয়ালি কিন্তু আমরা অনেক ভ্রমণে যাই, কম্পিউটারে ঢুকে আমরা কত কি করে ফেলি না? কিছুই তো করিনি। কিন্তু পুরো ফিলটা পেয়েছি। তো ওইটার মাঝামাঝি যদি আসি আমরা ফিজিক্যাল জায়গাতে কিন্তু ভার্চুয়াল জিনিস ঢোকাতে পারি যে আপনি ফিল করছেন, অথবা আপনার গ্লাসটা এমনভাবে সেট করা হলো যেটা অনেক দূরে ছিল সেটা কাছে চলে আসলো। এখন গ্লাস আসতে পারে, একটু জুম করে নেয়, তাই না? কোনো অসুবিধা নেই, জুম করে নিতে। গাছটা মুখের উপর চলে আসলো। তখন মনে হচ্ছে বাহ! আমার রুমে সুন্দর, সুন্দর একটা বাগান, কি সুন্দর রুমটা আমার, অথচ রুমটা ছোট। তো এক্সাক্টলি ফিউচার আর্কিটেকচার হচ্ছে আপনার ফিজিক্যালিটি আর ভার্চুয়ালিটির একটা অদ্ভুত কম্বিনেশন হবে, করে আপনাকে ছোট জায়গাতেও অনেক বড় একটা পরিসর তৈরি করবে। আর দ্যাট ইজ প্রবাবলি দ্য ফিউচার অফ আর্কিটেকচার। কথা বলতে বলতে মনে হয়ে গেল যে আমার নিজের বাসার সামনে হ্যাঁ। খুব একজন ধনী ব্যক্তি একটা বাড়ি বানাবে। তো আমি ওই বাড়িটা বানানোর সময় ওনাকে আমার প্রফেশনালিজম এবং আমার সঙ্গে তোমাদের মতো যারা আছে তোমাদেরই এক বন্ধু, তো ওনাকে দিয়ে ডিজাইন করিয়ে খুবই ইনভলভ হয়েছে আমি। তো আমার বাড়িটা শেষ হয়েছে, উনি আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে, "আপনি এত ইনভলভ হলেন কেন? মানে আচ্ছা। আপনার তো কোনো ঠেকা নাই আর হ্যাঁ, আচ্ছা। বাড়ি তো আপনি থাকবেন না।" বেসিক্যালি কোয়েশ্চেন এটাই। আমি বললাম, "দেখেন, আমি আমার ওই টিভি রুমে বসে যখন আপনার বাসার দিকে দেখব, তখন আমার যে ভালো লাগবে এবং যেটা লাগছে, এক্সাক্টলি। সেই আনন্দটা কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি তো আপনারটা দেখতে পাচ্ছেন না। একটা So I'm sharing and borrowing and enjoying it." এক্সাক্টলি। এবং আমার পাশে যারাই আসে তারা এসে বলে, "আরে খুব সুন্দর তো।" হ্যাঁ। তারা কিন্তু ওইটা দেখে সুন্দর রাইট। হ্যাঁ। একটা আপনি চোখ আছে কিন্তু এরকম হ্যাঁ, যে পচা বাসায় থাকে, হ্যাঁ। সে লাকি, কেন উল্টো দিকে সুন্দর বাসা থাকলে সেটা দেখে। কিন্তু সুন্দর বাসার লোক ব্যাড লাক, সে পচা বাসাটা দেখে জানলা দিয়ে। তো দ্যাটস অ্যাকচুয়ালি কানেকশন। হ্যাঁ, অ্যাবসোলিউটলি ট্রু। তো সেখান থেকে আমরা একটু টেকনোলজিতে আসি যে এখন তো স্মার্ট হোমস, হ্যাঁ। আমরা কথাটা সবাই বলি কিন্তু অনেকটা মোস্টলি আমরা পুরাটা না বুঝেই বলি আর কি। হ্যাঁ। তো অনেক দিন বছর আগে আর কি, আমরা তো একটু আগের আমলের লোক। তো আমি ভাবতাম যে টিভি যদি ওয়ালের সঙ্গে থাকতো একটা ছবির মতো, সত্যি, সত্যি কল্পনা করতাম। চিন্তা পাকিস্তানি আমলের কথা বলছি এখন তো আমি। তাই। হ্যাঁ, টিভি যদি ওয়ালের সঙ্গে থাকতো এবং ওখানে ছবির মতো এরকম দেখা যেত কি হতো। অ্যান্ড নট ভেরি লং, তার ভিতরে এটা রিয়েলিটিতে চলে আসে। জি। হ্যাঁ? এবং খুব ভালো করে দেখলে পরে ওই ওয়াল হাং টিভিটা দেখার সময় ইউ হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। তার সঙ্গে একটা সাউন্ড সিস্টেম, যেটা স্পিকার দেখাই যায় না। হুম। হঠাৎ করে একটা পিছের থেকে এসে আওয়াজ আসছে। এরকম হয়েছে যে এক ভদ্রমহিলা হয়তো পাশে বসে আছেন আমার, পানি পড়ছে ওই টিভির কোনো অনুষ্ঠানে। উনি দেখছেন যে ওনার পাশ দিয়ে কোথাও পানি পড়ছে কিনা। তা সাবউফার সাউন্ড কিংবা উম পিছের স্পিকারগুলির সাউন্ডগুলি এত সুন্দরভাবে সারাউন্ডগুলি। তা কথাটা এইজন্য বললাম যে এখন বিভিন্ন রকমের আসবাবপত্র থেকে শুরু করে অ্যাপ্লায়েন্সেসও হুম। সেভাবেই ডিজাইন করা হচ্ছে যাতে আমাদের একেবারে ফিজিক্যাল বড় দিকে যেতে না হয়। হুম। একটা তো গেল তোমার শেয়ারিং অ্যান্ড বড়ই, আরেকটা হচ্ছে যে এখানে মাল্টি পারপাস ইউজ অফ মেনি অ্যাপ্লায়েন্সেস ইনক্লুডিং হুম। ফার্নিচার সহ। হুম। তো এই স্মার্ট হোমসের ব্যাপারে একটু বলবে? আমি স্মার্ট হোম যদি বলতেই পারতাম তাহলে তো আসলে মানে ফিউচারে কি হতো, হ্যাঁ, তাহলে ফিউচার তো আমি বলতে পারি না। ফিউচার যদি বলতে পারি তাহলে ফিউচার থাকে না সেটা। হ্যাঁ? তারপরেও আন্দাজ করতে পারি, বলতে পারি না। সেটা হলো যে এই যে বললাম না রিয়ালিটি এবং ভার্চুয়ালিটির যে একটা কমপ্লিকেটেড অথবা ভেরি ইন্টারেস্টিং ইন্টারটুয়াইনমেন্ট মানে সংযোগ যেদিন ঘটবে সেদিন আপনি একটা মজার জিনিস পেয়ে যেতে পারেন। একটা তো হলো যেগুলো আমরা জানি সে ধরেন গ্লাস, এটা নিজেই সোলার প্যানেল হিসেবে কাজ করছে। এটা আলো তৈরি করছে, ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। এছাড়া মনে করেন ইনসান স্পেস আপনার মনে করেন যে দিনের বেলা আপনি পুরো জায়গাটা চমৎকারভাবে খেলা, কিন্তু রাত হলে আপনি জাস্ট একটা সুইচ চাপ দিলেন,
ওটাতে একটা লাইন একটা ড্র হয়ে গেল লাইনটা, যেটা একটা থিকনেস নিয়ে দাঁড়িয়ে গেল, ব্ল্যাক কালার বা হোয়াট এভার, যে পাশে বেডরুম হয়ে গেল, সেটা আসলে দেখা যায় না। এটা কিছুই না, কেউ যদি চায় ঢুকতে পারে হয়তো ওখান থেকে, এটা ফিজিক্যাল কিছু না। কিন্তু আমরা জানি যে আমি ঢুকবো কেন, আমার বাসায় ওই রুম একজন আছে, ওই রুমে একজন আছে, মাঝখানে বসার জায়গা আছে, দিনের বেলা পুরোটা খুলে নাই হয়ে যায়। তার পুরো একটা বাসা, দারুণ একটা খোলা বাসা, বাইরে বাগান দেখা যাচ্ছে, কোনো বাগান হয়তো তৈরি করা হচ্ছে, বাইরে নাই, তারপর তৈরি করা হচ্ছে এটা আপনাকে, হ্যাঁ। তো অক্সিজেন সাপ্লাইয়ের ব্যাপারটা হয়তো সায়েন্টিফিক্যালি করা হচ্ছে, বাসার মধ্যে ফ্রেশ অক্সিজেন আসছে, বাতাস আসছে। তো এইভাবে করে বাকি তো অটোমেশন তো হয়েই গেল আপনার, তাই না? এবং ওর ফায়ার টায়ার সব কিছু তো নর্মাল, এটা তো করতেই পারি আমরা। তো দ্যাট ক্যান বি ওয়ান ইন্টারেস্টিং স্মল রুম, স্মল হাউস ক্যান টার্ন ইনটু ডিফারেন্ট অ্যান্ড তার মনে হয় না আমার ভাল লাগছে না, আমি এটা পাহাড়ের বাইরে পাহাড় ওখানে বসে আছি, চেঞ্জ হয়ে গেল আপনার, হ্যাঁ। বৃষ্টি আসতে অ্যালাউ করলাম, ছাদটা খুলে গেল, এদের বৃষ্টি মাঝখানে পড়ছে, পড়ুক আপনার। তো এইভাবে একটা ছোট্ট জিনিস, যেমন ফোন আপনার সব করতে পারে, একটা ছোট জিনিস কি করতে পারে না। তো একটা বাসাও সব করতে পারবে আপনার, 6টা ঋতু বলেন, 5টা ঋতু বলেন, 4টা ঋতু বলেন, আপনার মুড অনুযায়ী সে আপনার মুড বুঝে নিজেই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আর ওই স্মার্ট হোমসের সে যদি একটু শৌখিন হয়, মিউজিসে খুব টাকা পয়সা এখানে কিন্তু না, টাকা পয়সার ব্যাপারটা ইন্টেলিজেন্স রুম টু রুম গেলে পরে মিউজিক চেঞ্জ হয় নিদিবে। হ্যাঁ, এবার মুড বুঝে বুঝে হতে পারে, লাইটিং চেঞ্জ হতে পারে। লাইটিং চেঞ্জ হয় অলরেডি চলে আসছে, চলে আসছে। এবং ফার্নিচার যেটা বলছিলাম, যেই ফার্নিচারে অলরেডি ইন ইউজ, এই ফার্নিচারে আমরা ডাইনিং করছি, ওই ফার্নিচারই আবার কনভার্টেড হয়ে বসার জায়গা বসা বা অন্য কিছু হয়ে যাচ্ছে। অন্য কিছু হয়ে যেতে পারে। সো তার থেকে কি আমরা কনক্লুড করতে পারি যে স্মার্ট হোম অ্যান্ড লাক্সারি আর নট কন্ট্রাডিক্টরি, মানে লাক্সারি যে চায় তারই স্মার্ট হোম হতে হবে এমন কোনো কথা নেই। রাদার স্মার্ট হোম যারা অতখানি অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য আরও বেশি প্রয়োজন। হ্যাঁ, I don't know what's the meaning of luxury then? You have to define first. লাক্সারি যদি মনে অনেক টাকা খরচ করে বিরাট কিছু বানাবো, এটা লাক্সারি। I don't know, এটাকে নাও হতে পারে। লাক্সারি শব্দ অর্থ এটা একটা মানে বিয়ন্ড ইয়ার ইমাজিনেশন, এফর্ট আপনি একটা জিনিস পাচ্ছেন। দ্যাট ইজ লাক্সারি, না? বিয়ন্ড চলে গেলে আপনার। তো এগুলো তো বিয়ন্ডেরই জিনিস। আপনি ভাবতেই পারেন নাই যে আপনার ইলেকট্রিসিটি লাগে না, ওই গ্লাস তৈরি করে, হ্যাঁ, আপনার বৃষ্টি চাইলেন বাসার ভিতরে চলে আসলো আপনার, অথবা না চাইলে আটকে দিলেন। তো এই যে আপনার ইচ্ছার মর্জি মাফিক জিনিস কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তৈরি যা জীবনে চান, এটা তো একটা চরম লাক্সারি। বাট এটার জন্য দেখা গেল যে আহামরি ফোনের মতো একটা ফোন কিনেছেন তো সব হচ্ছে, ওই ফোন দিয়ে আপনি অন অন অফ করছেন সব কিছু। সো এটা তো আই ডোন্ট নো, আরেকটা শব্দ বার করতে হবে লাক্সারিরও, যদি আরো কিছু লাক্সারি থাকে এটা একটা শব্দ দেন করতে হবে। হ্যাঁ, নতুন শব্দ আসবে যেটা থেকে বোঝা যাবে যে হোয়াট ডাজ ইট মিন। যেটা খরচের বিষয় নেই এখানে, কিন্তু আনন্দের সেলিব্রেশনের বিষয় আছে এখানে। ডিপ্রেশনের বিষয়। অ্যান্ড এমন একটা হোম, যে বাসাটা হবে ইটস এ হোম, যেখানে গেলে পরে ইউ স্টার্ট ফিলিং গুড, হ্যাঁ, ইউ স্টার্ট হ্যাপিনেস, হ্যাঁ। অ্যান্ড ইউর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ অটোমেটিক্যালি ইমপ্রুভ, ইমপ্রুভস অলসো। তাই না? অফকোর্স, সেটা থেকে তো গ্রো করবে। অফকোর্স আপনার সাইকোসোম্যাটিক, এটা ডাক্তাররা বহুদিন ধরে বলে। আপনি ফিজিক্যালি যদি উইক থাকেন বা কোনো সমস্যা থাকে, তাহলে দেখা গেলো আস্তে আস্তে আপনি সাইকোসোম্যাটিক হয়ে যায়, মানে আপনার মেন্টালি আপনি ইল হতে পারেন, অথবা মেন্টালি ইল ছিলেন, সে কারণে আস্তে আস্তে ফিজিক্যালি আপনি ইল হয়ে গেলেন। এই যে কম্বিনেশনটা, এটা তো বহু হাজার বছর, শত বছর ধরে পুরনো একটা বিষয়, হয়তো 1000 বছর পুরনো, আমরা জেনেছি পরে। তো একইভাবে এখন যদি মেন্টালি আপনি ইমপ্রুভ করতে থাকেন, হ্যাঁ, তখন দেখবেন আপনার বডিলি আপনি ইমপ্রুভ করা শুরু করেছেন, হ্যাঁ, আপনার বডি ইমপ্রুভ অফ বডি দেন সাপোর্ট, মেন্টালি সাপোর্ট দিচ্ছে মেন্টালি স্ট্যাটাসকে, দুটো মিলে আবার এটাকে বলে না হোমোস্টেসিস বলে একটা শব্দ ডাক্তাররা ইউজ করে। আমরা এটা মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার বডির যে মেইন কাজ হচ্ছে তার টেম্পারেচার 98 পয়েন্ট সামথিং এর অ্যারাউন্ড, এটাকে ধরে রাখার জন্য বডি সারাদিন কাজ করে, হার্ড ওয়ার্ক করে। আপনি সেখানে দেখা যায় কখনো কিডনিটা ফাংশন বেশি করে, কারণ আপনি এমন কিছু খেয়েছেন ও পাগল হয়ে গিয়েছে, কখনো হার্ট বিট করতে থাকে কারণ ও সাপ্লাই দিতে হবে, কখনো ব্রেন অতিরিক্ত কাজ করে যখন টেনশনে আছেন, ও কিন্তু নার্ভটাকে কন্ট্রোল করে যে না ফেটে না যায় রক্তের কারণে, কখনো এক এক সময় এক এক জিনিস ফাংশন করে একটাই কাজ, আপনাকে স্টেবল রাখা এবং আপনার টেম্পারেচার 98
অ্যারাউন্ডে রাখা, 90.7 এটা অ্যারাউন্ডে রাখা, কারো কারো 98 হয়, আপনি এটা আগে পিছা হয়। তো এই যে এটাকে বলে হোমিওস্ট্যাসিস। আর্কিটেকচারের কাজ এক্স্যাক্টলি সেম বডি। আমার কাজ হচ্ছে যে জায়গা বুঝে, ওই এলাকা বুঝে, এখান থেকে যে জিনিসটা পাওয়া যাবে সেগুলাকে নিয়ে, যেটা নাই সেটাকে দিয়ে অতিরিক্ত এটা একটা হোমিওস্ট্যাসিস তৈরি করে উপহার দেওয়া, যে সে আরামে থাকে, কমফোর্টে থাকে আপনার। সেজন্য ওই যে সাস্টেনেবিলিটি শব্দটা না, এটা আমার কাছে খুব প্রিয় শব্দ না। এবং রেজিলিয়েন্স শব্দটা আমার কাছে খুবই মানে আরামদায়ক না। ঠিক আছে, আমাকে সাস্টেন করতে হবে, নাহলে তো আমি মরেই যাব। কিন্তু আমি তো পৃথিবীতে এই বেঁচে থাকার জন্য আসিনি। বাট আমি আমরা উৎসব করব। সাস্টেনেবিলিটি ইন দ্য রিয়েল এস্টেট প্রফেশন আর ডেভেলপমেন্ট প্রসেসে কিন্তু তারা ইউজ করে এই হিসাবে যে জিনিসটা বানানো হবে হ্যাঁ। সেটা যেন ওই সময় উপযোগী থাকে, মানে এখনের প্রেজেন্টে থাকবেই তো ফিউচারেও সে 50 বছর 100 বছর পরও যেন সাস্টেইন করে, ওই শুধু বিল্ডিং সাস্টেইন করতে হবে না, ওই সময় উপযোগী হিসাবে। সে এখন একটা পুরানো বাড়ি করতে গেলেও অনেক ভালো লাগে, হ্যাঁ। আবার নতুন বাড়িতে গেলেও ভালো লাগে না, হ্যাঁ। হ্যাঁ। তো যেই পুরানো বাড়িতে গেলে এখনও ভালো লাগে, হ্যাঁ। সেটাই হলো ইট ইজ এ সাস্টেনেবল স্ট্রাকচার। হ্যাঁ, এখানে কিন্তু সাস্টেনেবিলিটি বলতে আপনি ওই ফিজিক্যাল সাস্টেনেবিলিটি বাইরে চলে যাচ্ছেন। যে আপনি কালচারাল সাস্টেনেবিলিটি, না হিস্টোরিক্যাল সাস্টেনেবিলিটি, অনেক কিছু চলে আসে। মানে আপনার ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি, এটা একটা বিরাট শব্দ। কিন্তু সব কিছু শেষে যদি সাস্টেনেবিলিটি দিয়ে এন্ড রেজাল্টে সেলিব্রেশনে না যায়, তাহলে এই সাস্টেনেবিলিটি করা মানে হচ্ছে কি, এটা বেসিক বেয়ার মিনিমাম। কিন্তু আসল উদ্দেশ্য যে আমি এটার মধ্যে দিয়ে পার হয়ে সেলিব্রেশনে পৌঁছাবো, দ্যাট ইজ দ্য ক্লাইম্যাক্স অফ ইউর লাইফ, যে আপনি সেলিব্রেট করে জীবন পার করছেন। এই টার্গেট যদি না থাকে, শুধু সাস্টেনেবল যদি টার্গেট থাকে, তাহলে প্রবাবলি উইল নট অ্যাচিভ দ্য রিয়েল গোল অফ লাইফ। আপনি বেঁচেই থাকবেন, এক্সেলেন্ট। কিন্তু উৎসব করবেন না। আপনি রিজিলিয়েন্ট হবেন, বারবার ঘুরে দাঁড়াবেন, কিন্তু কোথাও পৌঁছাবেন না, কেন আপনার টার্গেট তো সেলিব্রেশন না। আমি ওই জন্য বলি এইটা শুরু, ট্রু, কিন্তু এটা শেষ না। ট্রু। তুমি কি মনে করো যে আগেকার দিনে একটা বাড়ি বানিয়ে সেখানেই মানুষ সারা জীবন কাটিয়ে দিত এবং সেটাই ওয়াজ দ্য ফাইনাল টার্গেট? এখন কিন্তু জিনিসটা গ্লোবালি চেঞ্জ হয়ে গেছে, যে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে। সো কোনটা বেটার ছিল? আগেরটা বেটার ছিল না এখনেরটা বেটার? কিংবা আমাদের টার্গেট কোনটা হওয়া উচিত? না, এটা বেটার বলার দিন শেষ হয়ে গেছে। কোনোটাই বেটার বলা যাবে না, আর খারাপও বলা যাবে না। যেই প্রেক্ষাপটে যেটা, সেটাই ঠিক আছে, মেনে নিতে হবে। এখন মেনে নেওয়ার এখন আমরা এটাকে বলি মডার্নিজম, যেটা হয়েছে আপনার মডার্নিজম শেষ হয়ে গেছে। এর কোনো আমাদের খুব একটা দাম নেই এখন। মানে আমরা যারা আলোচনা করি এভাবে, হ্যাঁ, এই কয়েক যুগে মডার্নিজমে কি হিরোইজম ছিল, সায়েন্টিস্টরা ছিল, নোবেল প্রাইজ পেত, বিখ্যাত একজন হয়তো আপনার নায়ক ছিল। এখন দেখে খুব ভালো নায়ক, দেখতে সুন্দর, টল, আপনার প্রেম করতে পারে, এটা সেটা, ক্লাসে ফার্স্ট হয়, নায়ক। এখনকার নায়করা কিন্তু অ্যান্টি হিরো। ওরা যেন ব্যাংক ডাকাতি করে, খলনায়ক। খলনায়ক, ওরা ব্যাংক ডাকাতি করে দারুণভাবে করে পার হয়ে যায়। এগুলো মুভির সাবজেক্ট হলেই নায়ক, কিন্তু আমরা সারাক্ষণ ওকে দেখি। ও আবার দেখা যায় তার বাচ্চার জন্য জীবন দিয়ে দেয়। খুব অদ্ভুত ক্যারেক্টার না? ওই হিরো কিন্তু নেই আমাদের মধ্যে। আমরা কিন্তু টোটালি ডাইভার্সিফাইড হয়ে গিয়েছি। আমরা থাকতেই পারি এক জায়গায় সারা জীবন। ঠিক করলাম না, আমি এখানেই থাকবো, এখানেই মরবো, ফাইন, কোনো অসুবিধা নেই। আবার কেউ ভাবে আমেরিকানদের মতো একটা গাড়ি থাকলে হলো, আজকে এখানে কালকে ওখানে। ওর বাড়ি ইম্পর্টেন্ট না, ওর গাড়ি ইম্পর্টেন্ট। কারণ গাড়িতে সে মুভ করে, 1000 মাইল দূরে গিয়ে পরের দিন অফিস করে, 100 মাইল, 200 মাইল, 500 মাইল দূরে গিয়ে আবার চলে আসে। তো এই যে মোবাইলিটি, এটাও ফাইন। আবার কেউ যদি বলে না আমি এই শেকড় নিয়ে থাকবো, এটাও ঠিক আছে। আমাদের ওই জায়গায় নেই বলার যে এটা ঠিক না, এটা ঠিক, এটা ভালো, এটা ভালো না। এই সুযোগ আর শেষ হয়ে গেছে পৃথিবী থেকে। তার মানে নিজের মনের শান্তির জন্য যে যতটুকু পারে সেই ফিলিংটা যে অ্যাচিভ, রেসপেক্ট। সেই রেসপেক্টটাই হলো আসল টার্গেট ফুলফিল করা। এক্সেলেন্ট কথা। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। লাস্ট একটা কথা প্রায়ই মানুষ জিজ্ঞেস করে, বিশেষ করে ঢাকা শহরের বেলায়, ভাই এই জায়গায় তো রাত্রে ঘুমাতে পারি না শব্দের জন্য, কিংবা এই সাইডটা তো খুবই গরম হয়ে যায়, হ্যাঁ, তো সেই জন্য আমরা ডবল গ্লেজিং, অমুক তমুক নানা রকম মেথড ইউজ করে থাকি। বাট তারপরও কোয়াইটনেস
বলতে যা মিন করে, সে তুমি এমন একটা নেপালে কিংবা মালদ্বীপে ভুটানে বা ভুটানে ঘুরে আসলে যেখানে হ্যাপিনেস ইন্ডেক্স হ্যাঁ ইজ দ্য মেজার অফ গ্রোথ। তো এখানে এখানে তুমি ভুটান বানায় ফেলতে পারবে না তো আর কাল। না So, but in your architecture, how you want to make it a part of it? প্রথম জিনিস হচ্ছে যারা এই কথা বলেন আমি নিজে সহ আমরা সবাই আমরা বলি যে না আমি ঘুমাতে পারি না বাইরের শব্দ। প্রথম কাজ হচ্ছে যে আমি নিজে যখন বাইরে যাই আমি শব্দটা না করি। এই কাজটা প্রথম কাজ আসলে। এই যে সমস্যাটা তৈরি করেছি, আমিই তৈরি করেছি, আমিই কমপ্লেইন করি। এর তো সমাধান নেই। তো প্রথম সমাধান হচ্ছে আমরা ওইভাবে চলাফেরা করি যেভাবে আমরা আশা করি আমার জীবনটা চলবে। সেভাবে তো আমি করছি না আসলে, তাই না? প্রথম এই কাজ হচ্ছে। এটা যতদিন না করতে পারবো ততদিন আপনি যত মেজারই নেন, এর ইমপ্রুভমেন্ট হবে না। ঢাকা শহরে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। দিনকে দিন কিন্তু নিচের দিকে যাচ্ছে। কারণ একটা থেকে একটা জড়িত। প্রত্যেকটা কিন্তু যৌক্তিকভাবে ঘটছে। আওয়াজ হয় আমি ডাবল গ্লাস, ট্রিপল গ্লাস দিচ্ছি। বাইরে বাইরে যাওয়া যায় না মানে স্কুলের ওটাকে বাচ্চারা আমি আরো উৎসাহ করছি। হ্যাঁ, কারণ আমি আরেকটা গাড়ি কিনছি। আরেকটা গাড়ি কারণ আমার উপায় নেই। এটাও সত্যি কথা। কিন্তু খেয়াল করে দিন শেষে দেখেন আমরা কেউ কিন্তু আমাদের পারফরম্যান্স করি না। আমি একটা ছোট মজার কথা দিয়ে শেষ করতে চাই আমার কথা। সেটা হলো যে একটা চায়ের দোকানের মালিক মানে চা বানায় সেই লোকটা। সে ওই তার চায়ের দোকানে লোকজন এসে আড্ডা মারে এবং সারাক্ষণ আড্ডা হয়। এত আড্ডা হয় পলিটিক্স নিয়ে, অর্থনীতি নিয়ে, অন্য দেশ, এই দেশ, প্রকৃতি। এমন কোনো বিষয় না যেখানে মানে তর্কের ঝড় বয়ে যায়। আর সেখানে চায়ের যে দোকান, যে চা বানায় লোকটা, ও হচ্ছে মধ্যমণি থাকে। কারণ ওই সবসময় থাকে এবং ও সবার সঙ্গে গল্প করে এমনভাবে যে সব কিছু সে জানে এবং সে সাজেশন দেয় যে ট্রাম্প কীভাবে চলা উচিত, এই অমুকের সে পার্ট অফ দ্য আড্ডা। অফকোর্স সেই তো মূল লোক তো, অন্যরা তো আসে যায়। কিন্তু ও হচ্ছে মূল লোক। সে আবার সবসময় আড্ডা মারতে থাকে যে কীভাবে একটা দেশ চলা উচিত, ইকোনমি কীভাবে চলা উচিত, ইকোলজি কীভাবে চলা উচিত, সব সে জানে। মারাত্মক। কিন্তু সে একটা কাজই পারে না, সব কাজ পারে সে। সে চাটা ঠিকমতো বানাতে পারে না। কিন্তু ওইটাই তার কাজ ছিল, তাই না? কিন্তু ওইটাই সে ঠিকমতো করে না, বাকি সব কাজ সে করে। যেটা তার কাজ না। তা আমরা কিন্তু বাঙালিরা ওই জায়গায় পৌঁছেছি। আমরা প্রত্যেকের কাজ ভালো জানি। শুধু নিজের কাজটা আমরা সততার সাথে, আস্থার সাথে, বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে করি না। যে কারণে এই যে উত্তর আপনি চেয়েছেন আমার কাছে কী করা যায়? আমার কাছে কোনো উত্তর নেই। এই উত্তর ওদের কাছেই। ওদের কাছে মানে আমাদের আমাদের কাছে, হ্যাঁ। এই কথা শুনে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। আমি তো আবার জানি ঘটনা, আমি আবার ওই চায়ের দোকানের মতো গল্প করতে বেশি ভালোবাসি নিজেকে। আগে আগে না এখনো থাকে, বাট আগে বেশি থাকতো। ট্রাকের পিছে লেখা থাকতো যে ভেপু বাজান, মানে হর্ন বাজান। হ্যাঁ, হ্যাঁ। তুই বলছে আমরা যদি শব্দ না করি, ভেপুতাও যেরকম চাপ দিয়ে বাজায়। হ্যাঁ, ওই যে ওটাকেই ভেপু হর্ন আর কি। হ্যাঁ, সো আমরা এতদিন বলে আসছি যে হর্ন বাজান, হ্যাঁ। হর্ন বাজান, হর্ন বাজান, হর্ন বাজান। তার সেফটির জন্য সে যাতে বুঝতে পারে আর কি যে এখান থেকে লোক যাবে। ওইটা চিন্তা করে নেই যে ওই হর্নের আওয়াজে বাকি অনেকের কি মাথা হবে, খারাপ হ্যাঁ। হয়ে যাচ্ছে। তো গতকালকে না পরশুদিন প্রথম একটা ইন্টারেস্টিং দেখলাম, মোটরসাইকেল দেখলাম, যেটার পিছে লেখা আছে যে আমি হর্ন বাজাই না। বাহ! ছোট্ট প্ল্যাকার্ড যাক, লেখা আছে। একটা আশার কথা শুনলাম। দেখে আমার খুব আশা কথা আমার কাছেও মনে হয়েছে যে আমরা একজন একজন করে যদি সবাই কথাটাই দেখি, তাহলে কিন্তু আস্তে 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 ওইটা কালচারে পরিণত হবে রাইট। এবং সেদিন বেশি দূরে থাকবে না যখন অন্যান্য যেসব দেশে এই ধরনের হর্ন বাজায় না, তাদের মতোই আমরা হয়ে যাব। আশা করছি আমরা সেরকম করব। তখন তোমার ওই ডাবল গ্লাস, ট্রিপল গ্লাস খুব ইম্যাটেরিয়াল হয়ে যাবে। বিকামস। নরমাল, হ্যাঁ। তো আমার মনে হয় যে আমাদের গল্প আজকের জন্য অ্যাটলিস্ট একটু খাদ্য দিতে হবে। বাট এরপরে আরো গল্প ওই চায়ের দোকানে আনার মতো চলবে। চালিয়ে যাব। সো দর্শক মণ্ডলী, আজকের গল্পের পর্বটা এখানেই শেষ হচ্ছে। শিগগিরই আমরা আগামী পর্বে আরও কোনো স্থপতি কিংবা এই স্থাপত্যের সঙ্গে যারা কাজ করেন তাদের অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানাবো এবং তাদের কাছ থেকে এই ব্যাপার এবং অন্যান্য ব্যাপার যেগুলি আমরা চিন্তা করি কিন্তু আলোচনা করতে পারি না, সেগুলি সম্বন্ধে জানতে চাইব। সাথে থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ।